হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম এভলিউশন অরবিটে। আশা করি সমস্ত ভাই বোনেরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের যেমন কথা ছিল যে ওই যে ইন্ট্রোডাকশন ভিডিওটার পরেই আসবে ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বা পরিমাপ ও একক এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি ক্লাস 9-এর যে সিলেবাসটা সেই সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করব। তো চলো সিলেবাসটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। পারলে সবাই একটু স্ক্রিনশট নিয়ে রেখো। এটাই হচ্ছে তোমাদের 9-এর সিলেবাস। এবার অনেক বিভিন্ন ধরনের বইতে বিভিন্ন রকমভাবে দেওয়া আছে, বাট মূল জিনিস এটাই। তো সিলেবাসের প্রথম চ্যাপ্টার পরিমাপ ও একক, যেটা আমাদের আজকের টপিক বা আজকের চ্যাপ্টার পরিমাপ ও একক। পরিমাপ ও একক চ্যাপ্টারটায় আমাদের প্রথম যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে ভৌত রাশি, এবং ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশি কয় প্রকার, এবং সাথে সাথে পড়তে হবে স্কেলার, ভেক্টর, এর সাথে ইউনিট বা একক এবং এককের প্রকারভেদ, এবং এর সাথে পড়তে হবে মাত্রা এবং পরিমাপের কিছু যন্ত্রসমূহ। তোমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা হচ্ছে বড় গতি, অর্থাৎ ফেমাস আমাদের নিউটনের গতিসূত্রগুলো এখানে পড়বো, এবং এর সাথে সাথেও আমরা প্রথমে পড়বো যে গতি কাকে বলে, গতি কয় প্রকার, এছাড়াও পড়বো দূরত্ব, সরণ, স্পিড বা দ্রুতি, ভেলোসিটি অর্থাৎ বেগ, অ্যাক্সেলারেশন, ত্বরণ, এবং গতির যে 3টি সমীকরণ, এবং সেই সমীকরণের সাথে সাথে এই সমীকরণ নিয়ে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা করব, এবং নিউটনের গতিসূত্র, বলের ধারণা, ভরবেগ এবং কনজারভেশন অফ মোমেন্টাম অর্থাৎ ভরবেগের সংরক্ষণ। এছাড়াও থার্ড ইউনিট বা তৃতীয় অধ্যায় আছে পদার্থের গঠন ও ধর্ম, অর্থাৎ পদার্থ এবং পদার্থের যে বিভিন্ন অবস্থা। আমরা জানি পদার্থ যার কিছু পরিমাণ ভর আছে এবং যেই বিশ্বে কিছু পরিমাণ স্থান দখল করে থাকে, অর্থাৎ কিছু পরিমাণ স্থান অধিকার করে থাকে, তাকেই বলা হয় পদার্থ। সেই পদার্থের ডেফিনেশন পড়তে হবে, পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে পড়তে হবে, চাপ পড়তে হবে। এগুলো হচ্ছে পদার্থের ধর্ম। এবার চলে আসছি পদার্থের ধর্ম। পদার্থে এবারে চাপ পড়তে হবে, আর্কিমিডিসের নীতি আছে, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি ও স্থিতিস্থাপকতা বা ইলেকট্রিসিটি। এবং চতুর্থ ইউনিট হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠনে পরমাণুর ধারণা পড়ব, এবং সাথে সাথে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানব। তাছাড়াও যে থমসন এবং সেই বিখ্যাত রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে জানব। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, ঠিক আছে। এবং এর সাথে সাথে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোস্টার, আইসোডায়াফার সমস্ত কিছুই পড়ব। এবং তারপরে হচ্ছে মোলের ধারণা। এবার অনেক বইতে এই যে পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম চ্যাপ্টারটা একই, তার মানে একটাই ইউনিট বা একটাই অধ্যায়। আমি এটাকে ডিভাইড করে নিয়েছি যে পদার্থের ভৌত রাসায়নিক অবস্থা, এটা সম্পূর্ণ আমরা আলাদা ইউনিট ধরে পড়ব। তো পদার্থের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে আমাদেরকে দ্রবণ, সলিউশন পড়তে হবে, অ্যাসিড, বেস আর সল্ট অর্থাৎ অ্যাসিড, ক্ষার, লবণ, এবং মিক্সচার বা মিশ্রণ। তারপরে চলে আসছে এবার অরিজিনাল ফিজিক্সের যে মজা, সেই মজাটা পেতে গেলে এটা হচ্ছে বল ও গতি এই একটা চ্যাপ্টার। তারপর হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কার্যক্ষমতা শক্তি, তাপ বা হিট অ্যান্ড সাউন্ড অর্থাৎ শব্দ। তো বন্ধুরা, এই হচ্ছে মূলত তোমাদের নবম অধ্যায়ের যে ভৌতবিজ্ঞানের সিলেবাস। এটাই এতটুকুই আছে, এর বাইরে কিছু পড়া লাগবে না। বইতে অনেক তার মানে ডিটেলে দেওয়া আছে, অতটা এক্সাম ওরিয়েন্টেড নয়। আমরা এখানে শুধু এক্সাম ওরিয়েন্টেড বা পরীক্ষায় যেগুলো আসে সেগুলোই পড়ব।
তো চলো, পারলে কেউ কারোর যদি ইচ্ছা হয় তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো, আর হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট তথ্য, এর আগের যে ইন্ট্রোডাকশন ভিডিওতে এটা দেখেই মনে এলো যে আমি একটা জিনিস ছোট লিখতে লিখতে একটা মিস্টেক হয়ে গেছে, যে মেজারমেন্টের সম্ভবত একটা মিস্টেক হয়ে গেছিলো মাঝখানে, এবং এই পরিমাপের এই জায়গাটা ময়াকার মাম হয়ে গেছিলো, যেটা পরিমাপ হবে, সরি। তার জন্য আসলে প্রথম দিনের যে ভিডিও শ্যুটের একটা নার্ভাসনেস থাকে, সেই নার্ভাসনেস থেকেই ওই মিস্টেকটা হয়ে গেছিলো। তো সরি গেছে তার জন্য। চলো, আমাদের প্রথম অধ্যায় আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে পরিমাপ ও একক। পরিমাপ ও একক, যেটাকে বলা হয় ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো পরিমাপ ও একক অর্থাৎ কোনো কিছুকে একটা মাপবো, সেই মাপার যে পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েই এখানে বিস্তারিত আলোচনা। তো চলো মাপামাপির কাজটি শুরু করি। এই মাপা অর্থাৎ পরিমাপ জিনিসটা বা একক জিনিসটা পড়ার আগে একটা ছোট্ট একটা জিনিস আমায় জানতে হবে, সেটা হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি, হোয়াট ইজ ভৌত রাশি অর ফিজিক্যাল কোয়ান্টিটি? তো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি, তো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে, বা এটা কি জিনিস, খায় না মাকে? চলো, ভৌত ও রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা পরিমাপযোগ্য, অর্থাৎ যেটাকে মাপা যায়। তো কি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এমন একটা বিষয় যেটাকে পরিমাপ করা যায়। জিনিসটাকে ঘুরিয়ে বললে এটাই দাঁড়ায় যে পরিমাপযোগ্য যে কোনো কিছু মনে করো না বন্ধুরা, ছোট একটা প্রবলেমের জন্য ভিডিওটা একটু কষ্ট করতে হচ্ছে। চলো আমরা এখান থেকে শুরু করি। তো কি পড়ছিলাম? পরিমাপ ও একক, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। আচ্ছা, যেটা বলেছিলাম যে পরিমাপ মানে মাপবো, তার মানে কোনো কিছু মাপবো এমন বিষয়, সেই বিষয়গুলি এর ভেতর পড়া হবে। তো পরিমাপ ও একক এই দুটো জিনিস জানার আগে এই চ্যাপ্টারে আমার প্রথম জানতে হতো কি ভৌত রাশি, যেটা বলছিলাম ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ ভৌত রাশি জিনিসটা কি, খায় না মাকে? তো কি বলেছিলাম যে পরিমাপযোগ্য যে কোনো বিষয়কেই বলা হয় ভৌত রাশি। কি পরিমাপযোগ্য যে কোনো বিষয়কেই বলা হয়, পরিমাপযোগ্য যে কোনো বিষয়কেই বলা হচ্ছে ভৌত রাশি। অর্থাৎ এমন কিছু বিষয় যে সমস্ত বিষয়গুলিকে মাপা যায়। যেমন এক্সাম্পল দৈর্ঘ্য। আচ্ছা, তারপর সময়। আচ্ছা, তারপরে বেগ।
তারপর অনুভূতি, সরি অনুভূতি, চলো অনুভূতি না, রাগ, চলো অভিমান, ভালোবাসা, তাই তো? এই সমস্ত গুলোকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই তো? আচ্ছা, দৈর্ঘ্য জিনিসটা মাপতে পারবো? অবশ্যই পারবো, কারণ বলছে একটা, চলো ছোট্ট একটা জিনিস, এই ধরে নাও একটা স্টিলের রড, বলছে আচ্ছা এই জিনিসটা দৈর্ঘ্য বলতে কি বোঝায়, জিনিসটা কতটা লম্বা, কি কতটা লম্বা, তাই তো? তো মাপতে পারবো জিনিসটা? অবশ্যই পারবো। কিন্তু যদি বলে চলো, হ্যাঁ, কিন্তু যদি বলে রাগ, রাগটা কি আমরা মাপতে পারবো? আচ্ছা দুজন বন্ধু একে অপরের ওপর রাগ করেছে, তো প্রথম ঝগড়া হলো, তারপর দুজনের ওপর রাগ অভিমান হলো। তো এক বন্ধু বলছে যে তুই আমার উপর বেশি রাগ করেছিস, আমার থেকে আমি কম রাগ করেছি। আর এক বন্ধু বলছে আচ্ছা তুই কতটা রাগ করেছিস, তাহলে কত ইউনিট রাগ করেছিস বল। সে কি বলতে পারবে? পারবে না তো। একদম এক্স্যাক্ট এটাই, যে সমস্ত ফিলিং গুলো কিন্তু মাপা যায় না। কথায় কথায় দুজন এক বন্ধু, দুজন অপোজিট জেন্ডারের বন্ধু, তো তাদের মধ্যে কথা হচ্ছে যে জানো আমি তোমাকে খুব ভালোবাসি। তো আর একজন ফোনের সাইড থেকে বলছে যে আচ্ছা তাহলে বলো তুমি আমায় কত ইউনিট ভালোবাসো। তার কাছে কি কোনো উত্তর থাকবে? থাকবে না তো। এটাই হচ্ছে ভৌত রাশি, যেটাকে আমরা মাপতে পারবো, অর্থাৎ এমন কিছু রাশি যেগুলোকে আমরা মাপতে পারবো। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। চলো, অর্থাৎ এই তিনটে কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পল হবে না। এইবার এই ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আচ্ছা তোমরা আমায় বলো, কোনো কিছু জিনিসকে আমরা ডিভাইড করব বা ভাগ করব, তার জন্য কি লাগে? সর্বপ্রথম এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ভাগ করব, অর্থাৎ এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডিভাইড করব। তো তার সর্বপ্রথম আমাদের কি দরকার হবে? সর্বপ্রথম আমাদের কি দরকার হবে কোনো কিছুকে ভাগ করতে গেলে? বলো। সর্বপ্রথম আমাদের একটা ভিত্তি দরকার হবে, একটা ভিত্তি। এই কিসের উপর ভিত্তি করে আমরা এই ভৌত রাশিকে ভাগ করব? আশা করি বোঝাতে পারছি যে কিসের ভাগ তো করব ভৌত রাশিকে, কিসের উপর ভিত্তি করে করব? এই ভৌত রাশিকে মনে রাখবে, ভৌত রাশিকে দুটি বিষয়ের উপর ভিত্তি করে বিভাজন, তাই তো? বিভাজন বলতো, বিভাজন করা যায়। তো বন্ধুরা আমার বাংলাটা ডিভাইডটাকে আমরা বিভাজন, আমি বিভাজন হিসেবে ধরে নিয়েছি, যদি ভুল হয় থাকতে পারে,
কোনো ডিভাইডের একটা বাংলা, এই ক্ষেত্রে একটা আলাদা মিনিং থাকতে পারে, বাট আমি বিভাজনটাকেই ধরে নিয়েছি। তো বাংলাটা এখানে ফ্যাক্ট না, কনসেপ্টটাই হচ্ছে ফ্যাক্ট। তো কোন দুটি বিষয়ের উপর ভিত্তি করে ভাঙা যায় এই ভৌত রাশিকে? এক নম্বর হচ্ছে একক ও পরিমাপের উপর ভিত্তি করে, একক ও পরিমাপের উপর ভিত্তি করে। আরেকটি হচ্ছে মান ও অভিমুখের উপর ভিত্তি করে। অর্থাৎ আমি বলছি যে এই ভৌত রাশিটাকে আমরা ভাগ করব, কিন্তু ভাগ করার আগে তো প্রথমে আমার একটা ভিত্তি লাগবে। কোনো কিছু ভাগ করার উপরে আমরা কিসের ভিত্তিতে সেই জিনিসটাকে ভাগ করছি? তো এই একদম সিমিলারলি এই ভৌত রাশিকে আমরা যদি ভাগ করতে চাই, তাহলে এখানে আমাদের দুটো ভিত্তি চলে আসে। একটা হচ্ছে তাদের একক ও পরিমাপের ওপর, আর একটা হচ্ছে মান ও অভিমুখের ওপর। অর্থাৎ একক, সে কি একদম ওই ইউনিটটা কোনো রাশির ওপর নির্ভর করছে না ওই রাশিটা, সরি, ওই রাশিটাই কি অন্য কোনো রাশির উপর নির্ভর করছে না, বা এটা হলো ফার্স্ট। এবং সেকেন্ড কি, ওই রাশিটির মান ও অভিমুখ উভয় আছে কিনা, কি শুধু মান আছে কি শুধু অভিমুখ আছে। এই দুটোর উপর ভিত্তি করে আমরা এই ভৌত রাশিকে ভাগ করতে পারি। তো চলো প্রথম ভাগটা দেখে নিই। প্রথম ভাগটাই আসবে ভৌত রাশিতে আমরা প্রথম ভিত্তির উপর বেস করে আমরা ডিভাইড করব। কি বলছিলাম, কোন ভৌত রাশিকে কোন একটি ভৌত রাশিকে আমরা ভাগ করব কিসের ভিত্তিতে? না, একক ও পরিমাপের উপর ভিত্তি করে। আশা করি বুঝে গেছে যে দুটো ভাগে ভাগ করা যায়। একক ও পরিমাপের উপর ভিত্তি করে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়। একক ও পরিমাপের উপর ভিত্তি করে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে মৌলিক একক, সরি, এক্সট্রিমলি সরি, মৌলিক রাশি। আরেকটি হচ্ছে লব্ধ রাশি। কি? একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। নাম দেখেই আশা করি অনেকে বুঝতে পারছো। মৌলিক মানে কি? একটা সিঙ্গেল জিনিসকেই বলা হয়, একটা সিঙ্গেল বা একের যে একটা টার্মই হচ্ছে মৌলিক, অর্থাৎ সে একাই আছে। অর্থাৎ এমন কিছু রাশি যে রাশিগুলি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। অর্থাৎ এমন মৌলিক রাশির মানে কি,
এমন কিছু রাশি যে রাশিগুলি অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, সেই সমস্ত রাশিগুলিকে কি বলবো? মৌলিক রাশি। এবং লব্ধ রাশি কাকে বলবো? তাহলে এরা নিশ্চয়ই অন্য কারোর উপর নির্ভর করে। ও কারোর উপর নির্ভর করছিল, আমি এক্সাম্পলটা পরে আসছি। ও কারোর উপর নির্ভর করছিল না, তাই ওকে বলছিলাম মৌলিক রাশি। আর এই লব্ধ রাশির কনসেপ্টটা তাহলে কি? সম্পূর্ণ ডিফারেন্ট। অর্থাৎ এ কারোর না কারোর উপর নির্ভর করবে। অর্থাৎ এই রাশি ডেফিনেশনটা দাঁড়ালে এই যে লব্ধ রাশি, আমরা তাদেরকেই বলবো যে সমস্ত রাশি দুই বা ততোধিক রাশির সমন্বয়ে গঠিত। দুই বা ততোধিক রাশির সমন্বয়ে গঠিত। কি বলছিলাম তাহলে? ভৌত রাশিকে আমরা ভাগ করছি কিসের ভিত্তিতে? তার একক ও পরিমাপের উপর ভিত্তি করে ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম। একটাকে বলছিলাম মৌলিক রাশি, আর একটাকে বলছিলাম লব্ধ রাশি। মৌলিক রাশি কাকে বলে? মৌলিক নাম শুনেই সবাই বুঝতে পারছো যে মৌলিক মানে এক, সিঙ্গেল। অর্থাৎ যে সমস্ত রাশিগুলি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সেই সমস্ত রাশিগুলিকেই আমরা বলবো মৌলিক রাশি। এবং যে সমস্ত রাশিগুলি দুই বা ততোধিক রাশির সমন্বয়ে গঠিত, সেই সমস্ত রাশিগুলিকে আমরা বলছি লব্ধ রাশি। চলো এক্সাম্পল গুলো দেখে নিই। এক্সাম্পল, যদি মৌলিক রাশির এক্সাম্পল বলি, উদাহরণ, এরকম ভাবে লিখলাম উদাহরণ, কি বলবো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বুঝতে পারছি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আচ্ছা, এই সমস্ত রাশিগুলিকে যদি আমি ভালো করে দেখি, তাহলে এই সমস্ত রাশিগুলি কি অন্য কোনো রাশির উপর নির্ভর করছে? ভালো করে দেখো তো, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আচ্ছা, এই রাশিগুলি কি অন্য কোনো রাশির উপর নির্ভর করছে? করছে না। দৈর্ঘ্য, সিম্পল দৈর্ঘ্য, উচ্চতা, প্রস্থ, এটাও একটা টাইপের দৈর্ঘ্য। উচ্চতা, এটাও একটা টাইপের দৈর্ঘ্য। এক আলটিমেট কথা, হাতের কাছে বুঝতে পারছি না, হাতের কাছে দাও না, এই দৈর্ঘ্য অর্থাৎ এইখান থেকে এইখানে এই যে দূরত্বটা, অর্থাৎ এটা কতটা বড়, কতটা দীর্ঘ, এটাই তো, এটাকেই তো দৈর্ঘ্য বোঝায়। প্রস্থ, প্রস্থ ওয়ান টাইপ অফ দৈর্ঘ্য। উচ্চতা, উচ্চতাও যে কতটা বড়, এটা ওয়ান টাইপ অফ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে বলো তো লব্ধ রাশির এক্সাম্পল বা উদাহরণ কি হবে? আচ্ছা, আমরা বলতে পারি, আমি একটা লিখছি বেগ। বেগ। আচ্ছা, আমি আর একটা উদাহরণ লিখছি ত্বরণ। আচ্ছা, আমি আর একটা উদাহরণ লিখছি দ্রুতি। কি কি উদাহরণ লিখলাম? বেগ, ত্বরণ, দ্রুতি। আচ্ছা, আমি কি এগুলোকে ভাঙতে পারি? আচ্ছা, আমি বেগকে বলতে পারি না বেগ হচ্ছে, বেগ সমান সমান সরণ বাই সময়। বলতে পারি কি পারি না? অর্থাৎ বেগকে, তাহলে আমরা এটা জাস্ট ফর্মুলা লিখলাম। তাহলে বেগকে যদি আমরা কথায় প্রকাশ করি কি বলবো?
যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্থান পরিবর্তনকেই বলা হচ্ছে বেগ। দ্রুতিটাও সেম ডেফিনেশন, সেম, কিন্তু এখানে আমি একটা মজাদার জিনিস লিখছি, এটা তোমাদেরকে আমি ওই যে নিউটন লস অর্থাৎ যে সেকেন্ড চ্যাপ্টার গতি চ্যাপ্টারে পড়াবো, যে বেগ ও দ্রুতির মধ্যে ডিফারেন্সটা কি। দেখো দ্রুতিতে একটা টার্ম আমি ইউজ করছি, দূরত্ব বাই সময়। এই সরণ ও দূরত্বর মধ্যে পার্থক্যটা তোমাদেরকে আমি বলবো সেকেন্ড চ্যাপ্টারে। কি বলছিলাম তাহলে? বেগ। আচ্ছা দেখো তো বেগ কটা রাশির উপর নির্ভর করে আছে? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর স্থান পরিবর্তন, অর্থাৎ এই টাইমের মধ্যে একটা বস্তু এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, এটাকেই বলছিলাম কি বেগ। কিন্তু দ্রুতির ক্ষেত্রে একটা ছোট্ট একটা জিনিস, দ্রুতির ক্ষেত্রে ডেফিনেশনটা একটু সামান্য চেঞ্জ হয়ে যায়, যে সময়ের সাপেক্ষে একটি বস্তু কতটা পথ গেছে, অর্থাৎ কতটা দূরত্ব অতিক্রম করেছে। তো বলে দিই, চলো কনফিউশন দেখে না লাভ নেই। ধরে নেই এ একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, বলছি এ একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, আর এ একটা পার্টিকেল এতে আছে, একটা পার্টিকেল এতে আছে। আচ্ছা এ এখন বিতে পৌঁছাবে, কি করবে? এই যে পার্টিকেলটা এ এখন বি পয়েন্টে পৌঁছাবে। কোথা থেকে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে। আচ্ছা ও তো এরকম ভাবে ঘুরেও এইখানে আসতে পারে, পারে কি পারে না? আচ্ছা ও চাইলো যে আমি আর একটু কম দূরত্ব অতিক্রম করবো, তো এরকম ভাবে ঘুরে আসতে পারে, পারে কি পারে না? ও মনে করছে আমি এরকম ভাবে যাব, তারপরে এরকম ভাবে গিয়ে ঘুরে বি পয়েন্টে আসবো। আচ্ছা পারে কি পারে না আসতে? পারে তো। এইটাকে কি বলে জানো? এই যে কতটা দূরত্ব, তার মানে কতটা পথ অতিক্রম করছে, এটাকেই বলা হয় এই যে দূরত্ব। কি বলা হয়? দূরত্ব। কিন্তু কিন্তু বাট সরণ কাকে বলছি? এই যে দুটি পয়েন্টের ভেতরে সবচেয়ে কম যে দূরত্ব, অর্থাৎ ওই কণাটার কোন পথে গেলে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে পয়েন্ট এ থেকে বি তে পৌঁছতে পারবে। কথা নিশ্চয়ই বোঝাতে পারছি আমি, আশা করি। কি বলবো? যে এই কণাটি সবচেয়ে কম দূরত্ব, সবচেয়ে কম পথ অতিক্রম করতে হবে এ থেকে বি তে আসতে গেলে। এই যে পথটা না, এই পথটাকেই বলছি আমরা সরণ। কি বলছি? সরণ। অর্থাৎ ইংরেজিতে দূরত্বকে বলা হয় ডিসটেন্স, আর সরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। দূরত্বকে বলা হয় ডিসটেন্স, সরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এই কণাটা তার নিজের ইচ্ছা মতো অতিক্রম করলো, এটাকে বলছি দূরত্ব। কিন্তু কণাটা সবচেয়ে কম পথ অতিক্রম করলো পয়েন্ট এ থেকে বি তে যেতে, ওই পথটাই হচ্ছে তার সরণ। আশা করি বোঝাতে পারছি। তো বেগ সরণ বাই সময়, এই যে শর্ট ডিস্টেন্সটা বাই সময়, আর দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। ত্বরণটা, আচ্ছা যেটা মূল এখানে বোঝার দরকার সেটা হচ্ছে বেগ কি একা কোনো রাশি, তার মানে একটা রাশি নিয়েই কি বেগ গঠিত হচ্ছে? এখানে দুটো রাশি লাগছে, অর্থাৎ এই তো একা নয়, কিন্তু মৌলিক একক যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তারপর আরেকটা কি ছিল? কারেন্ট ইলেকট্রিসিটি। সরি ওরা ক্লাস 10। আর হ্যাঁ গাইস, সরি বন্ধু, হ্যাঁ তো বন্ধুরা আরেকটা জিনিস বলছিলাম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের একটা
অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল হবে। এই সমস্ত চ্যানেলে আমি বিভিন্ন টপিক রিলেটেড নোটস বলো, যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল, যে কোনো আপডেট আমি টেলিগ্রাম গ্রুপেই প্রোভাইড করব। তো আশা করছি 2-3টে ভিডিও পরে আমি তোমাদেরকে কনফার্মেশন আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো পরে চলে আসি যেটা বলছেন, তাহলে মৌলিক রাশিগুলি কি? চলো আবার একটা রিভাইজ করে নিই যে ভৌত রাশিগুলিকে আমরা একক ও পরিমাপের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করছিলাম। একটাকে বলছিলাম মৌলিক রাশি, আর একটাকে বলছিলাম লব্ধ রাশি। মৌলিক রাশি কাকে বলে? যে সমস্ত রাশিগুলি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে বলছিলাম মৌলিক রাশি, অর্থাৎ সে একাই, অর্থাৎ ঘুরিয়ে বলে সে স্বতন্ত্র, সে কারোর উপর নির্ভর করছে না, তাকে বলছিলাম কি? মৌলিক রাশি। এবং যে সমস্ত রাশিগুলি দুই বা ততোধিক রাশির সমন্বয়ে গঠিত হচ্ছিল তাকে আমরা কি বলছিলাম? লব্ধ রাশি। এর উদাহরণ ছিল দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওর উদাহরণ কি দিয়েছিলাম আমরা? বেগ, ত্বরণ, দ্রুততা। আচ্ছা, ত্বরণটা কি জিনিস? ত্বরণটা যে মনে রাখবে, ত্বরণটা হচ্ছে বেগ বাই সময়। অর্থাৎ এটাকে আমরা কথায় প্রকাশ করলে কি হয় ফর্মুলাটাকে? যে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনকেই বলা হচ্ছে ত্বরণ। কি? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনকেই বলা হচ্ছে ত্বরণ। বলগতি চ্যাপ্টারে এগুলো এগুলো সবই আসবে। তো আমি আরো ভালো করে আশা করছি এগুলোকে ডিসক্রাইব করতে পারবো, অনেক ডিটেলে ডিসক্রাইব করবো, সমস্যা নেই। তো এতটুকু আশা করছি সবার বোঝার আছে। স্ক্রিনশট নিয়ে নেবে যাদের দরকার হবে। চলো আর একটা ছোট্ট একটা জিনিস, আমি এগুলোকে মুছছি। আর একটা ছোট্ট একটা জিনিস, একটা হচ্ছে পরিপূরক একক, পরিপূরক রাশি। পরিপূরক রাশি এটাও এই একক পরিমাপের উপর ভিত্তি করে বিভাজন। তো এটাকে বলে দিচ্ছি ছোট করে, পরিপূরক রাশি বা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কাকে বলে। পরিপূরক রাশি হচ্ছে এমন একটা রাশি যেগুলো না মৌলিক রাশি না লব্ধ রাশি, না মৌলিক রাশি না লব্ধ রাশি, না ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে কি? এরা না মৌলিক না লব্ধ, একদম পরিষ্কার কথা। এরা না মৌলিক না লব্ধ। মনে রাখবে শুধুমাত্র এমন দুটি রাশি আছে। কি আছে? এমন দুটি রাশি আছে। কটি রাশি আছে? শুধুমাত্র এমন দুটি রাশি আছে যারা পরিপূরক রাশি। নামগুলো কি কি? নামগুলো বলছি। একটাকে বলছি সমতল কোণ, আর একটা হচ্ছে ঘন কোণ, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। তো কি? পরিপূরক রাশি যা এরা না মৌলিক না লব্ধ, না মৌলিক না লব্ধ। আর একটা কি? শুধুমাত্র এমন অনলি টু কোয়ান্টিটিস, শুধুমাত্র দুটি এমন রাশি আছে যারা পরিপূরক রাশি। কি কি তারা? একটা হচ্ছে সমতল কোণ বা প্লেন অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল। এদের এককটাও লিখে নাও। সমতল কোণের একক হচ্ছে রেডিয়ান। কি? সমতল কোণের একক হচ্ছে রেডিয়ান, আর ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান।
স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান। তাহলে পরিপূরক কোয়ান্টিটি কটা আছে? পরিপূরক এমন দুটি কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে সমতল কোণ এবং আরেকটা হচ্ছে ঘন কোণ। একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেলের যে এটা তো কোয়ান্টিটি আর এটা হচ্ছে তার ইউনিট। ইউনিটটা কি? রেডিয়ান। আর একটা হচ্ছে স্টেরেডিয়ান। চলো এইবারে একক ও পরিমাপের ওপর ভিত্তি করে আমাদের ডিভাইড করা হয়ে গেছে। এবার তাহলে ভৌত রাশিকে কিসের উপর ভিত্তি করে ডিভাইড করব? এবার তাহলে ভৌত রাশিকে আমরা ডিভাইড করব মান ও অভিমুখের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? মান ও অভিমুখের উপর ভিত্তি করে। মান ও অভিমুখের উপর ভিত্তি করে। মান ও অভিমুখের উপর ভিত্তি করে ভৌত রাশিকে মান ও অভিমুখের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? এটা দুই ভাগে ভাগ করা যায়। তারা কারা কারা? তোমরা সবাই জানো। একটাকে আমরা বলি স্কেলার, আর একটাকে বলি ভেক্টর। একটাকে বলি স্কেলার, আর একটাকে বলি ভেক্টর। একটাকে বলি স্কেলার, আর একটাকে বলি ভেক্টর। তো চলো আমরা জেনে নিই জিনিসগুলো কি। ভৌত রাশিকে মান ও অভিমুখের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা যায়। একটা ভাগকে বলছি স্কেলার, আর একটা ভাগকে বলছি ভেক্টর। তাহলে স্কেলার কাকে বলে? স্কেলার তাদেরকেই বলে যাদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। কি বলবো? যাদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদেরকেই বলবো স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি কাদের বলবো? যাদের মান ও অভিমুখ উভয় আছে। অর্থাৎ যে সমস্ত রাশিগুলি কেবল মান আছে তাদেরকে বলবো স্কেলার রাশি, এবং যে সমস্ত রাশিদের মান ও অভিমুখ দুই আছে বা উভয় আছে তাদেরকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আমি জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করছি। আর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ছোট জিনিস, তোমরা যারা যারা ভিডিওগুলি দেখবে তারা অবশ্যই তারা একটা পেন এবং একটা নোটবুক নিয়ে বসবে। কথাটি আমার ভিডিওর প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু সরি বলা হয়নি। সমস্ত কিছু এগুলো খাতায় নোট ডাউন করতে থাকবে। আশা করছি তোমাদের ইন ফিউচার জিনিসগুলো কাজে আসবে। চলো স্কেলারদের সম্বন্ধে আর একটা কথা বলছি। এরা সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। কিন্তু এই যারা ভেক্টর, এদের জন্য একটা ম্যাথের একটা আলাদা পার্ট খুলে গেছে, যাদের বলে ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর বীজগণিত। এরা ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে।
এখন যদি কেউ বলে যে ভেক্টর বীজগণিতটা কি, তাহলে সেটাও একটু বুঝিয়ে দেন। সেটা তোমাদের জানার বিষয় নয়, যেটা তোমরা যদি ইন ফিউচার ক্লাস 11-এ উঠে কেউ সায়েন্স নাও তাহলে তারা জানতে পারবে যে ভেক্টরের বীজগণিত আছে ডট গুণ, ক্রস গুণ, হেনা তেনা এগুলি আছে। এই সমস্ত নিয়ে ভেক্টর অ্যালজেব্রা গঠিত। এই ভেক্টর যে রাশিগুলি এই শুধুমাত্র ভেক্টর বীজগণিতের নিয়ম মেনেই চলে, কিন্তু স্কেলার কোয়ান্টিটি এরা কি করে, এরা সাধারণ আমরা যে ডেইলি লাইফে যোগ বিয়োগ গুণ ভাগ করতে থাকি এরা সাধারণ ওই বীজগণিতের নিয়ম মেনে চলে। এরকম উদাহরণ, সব উদাহরণ দেওয়ার আগে আমি একটা জিনিস বলি। একজন বলছে ওনা যাচ্ছে, যাচ্ছে মানে ও যাচ্ছে, ও 10 কিলোমিটার যাবে, 10 কিলোমিটার যাবে। এখানে ওই যে ওই ব্যক্তিটা যাকে বললো যে ও যাচ্ছে আর যে ব্যক্তিটাকে বললো তার মনে প্রথম কোশ্চেন কি আসবে, কোন দিকে যাচ্ছে, আসবে কি না? অর্থাৎ এই জিনিসটার প্রশ্ন তার মনে প্রথমেই আসবে যে সে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা ডায়লগ বা ছোট্ট একটা কাহিনী মনে হয়। আমাদের একদিন একটা স্যার, তিনি আমাদের বোঝাচ্ছিলেন যে এই যে স্কেলার ভেক্টর, যে তোমায় একজন কেউ ফোন করে বলল যে সেই ব্যক্তি শয্যাশায়িত, তিনি তার জীবনে অনেক ধন উপার্জন করেছে, তিনি ফোন করে আরেকজনকে বলছে যে তুমি বাছা যাও, গিয়ে একটা গার্ডেনের নাম বললো, যে বললো ওই গার্ডেনে একটা বড় গাছের নিচে 50 কোটি টাকা আমি লুকিয়ে রেখেছি, তো বাছা তুমি গিয়ে বার করে নাও, আমি তো আর বেশি দিন বাঁচবো না, যে ওই টাকাটা তুমি ভোগ করো। ব্যক্তিটি গেল, ধরে নাও চিত্র কুশলতা নিয়ে কেউ মন্তব্য করবে না, ধরে নাও এই একটা গাছ, আমি কোনো শিল্পী নই, ধরে নাও এই একটা গাছ। তো ব্যক্তিটি কি বলেছিল যে ওই গাছের নিচে কত টাকা, 50 কোটি টাকা। তো চলে গেল, সে কি করলো, এইবারে সে যখন গিয়ে ভাবছে আচ্ছা উনি তো বললেন যে গাছের নিচেই উনি টাকার ওই যে ব্যাগটা, 50 কোটি টাকার ব্যাগটা তিনি পুঁতে রেখেছেন, উনি তো বলেননি যে টাকার ব্যাগটা তুমি কোন দিকে পুঁতে রেখেছেন, আসবে কি আসবে না? অর্থাৎ এই যে গাছ, এই যে গাছ, ওদিকেও একটা দিক গাছের, এইদিকেও, এই দ্বিমাত্রিক, এটা 2 ডাইমেনশনাল বলে বোঝাতে। আচ্ছা চলো, একটা সেকেন্ড দাও আমায়। এই যে ধরো তোমার গাছটা খাড়া আছে, এটা এই যে গাছটা, আবে দাঁড়া ইয়ার, দাঁড়াচ্ছে না, চলো, এই যে ধরো গাছটা এই যে দাঁড়িয়ে আছে, তো এই দিকটা গাছের পূর্ব দিক, ধরে নাও এই দিকটা গাছের পশ্চিম দিক, এই দিকটা উত্তর দিক, এই দিকটা দক্ষিণ দিক। আচ্ছা উনি তো এক্সাক্ট বলে দেননি যে গাছের কোন দিকে উনি তার মানে গাছের তলায় কোন গাছের কোন দিকে খুঁড়লে উনি টাকাটা পাবেন। তো ওনাকে কি করতে হবে, টাকাটা এইখানেও থাকতে পারে, টাকাটা এইখানেও থাকতে পারে, টাকাটা এইখানেও থাকতে পারে, টাকাটা এইখানেও থাকতে পারে, আবার কি টাকাটা এইখানেও থাকতে পারে, টাকাটা এখানে এখানে যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে কি করতে হবে, এরকম গোল করে সার্কেল করে ওনাকে খুঁড়তে হবে, তারপর তো উনি টাকাটা পাবেন, হ্যাঁ কি না? তাহলে বুঝতে পারছো একটা রাশির জন্য একটা অভিমুখ কতটা গুরুত্বপূর্ণ। একটা রাশির জন্য
একটা অভিমুখ কতটা ইম্পর্টেন্ট। আশা করছি স্কেলার ভেক্টরের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো চলো কয়েকটা একটু স্ক্রিনশট নিয়ে নাও চাইলে। তো চলো এর কয়েকটা উদাহরণ আমি দিয়ে দিই। উদাহরণের ধরো কি বলবো, হ্যাঁ প্রথমে লিখেছিলাম যে সরণ না সরি দূরত্ব। কি বলছিলাম? দূরত্ব। দূরত্ব সম্পর্কিত আর একটা একক ছিল যেটাকে কি বলছিলাম? দ্রুতি। এ তো যেদিকে এই যে কণাটা এ থেকে বি, এ তো যে কোনো দিকে যেতে পারতো, এ তো যে কোনো দিক দিয়ে ঘুরে এসেই যেতে পারতো। কিন্তু এটাকে যদি ডিসপ্লেসমেন্ট আমাকে বলতে হয় তাহলে কি একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট পথে তো ওই কণাটাকে যেতে হবে। সেই জন্যেই একটা নির্দিষ্ট অভিমুখেই তো ওই যে পার্টিকেলটাকে মুভ করতে হবে, তাহলেই সে ওই দূরত্বটাকে আমরা সরণ বলতে পারবো। এই শর্টেস্ট ডিস্টেন্স একটা নির্দিষ্ট অভিমুখেই তো থাকবে। সেই জন্যই কি দূরত্বটা স্কেলার হয়েছে এবং সরণটা ভেক্টর হয়েছে। এবং সরণ সম্পর্কিত যে আরেকটি রাশি ছিল যেটাকে আমরা বলছিলাম বেগ, এবং ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এটাকে যদি তোমাদের পার্থক্য করতে বলে তাহলে কি তোমরা পারবে না? স্কেলার ভেক্টরের যদি ডিফারেন্সটা তোমাদের বলতে বলে বা পার্থক্যটা তোমাদের বলতে বলে, আমি যদি মাঝখান দিয়ে একটা দাগ টেনে দিই, ব্যাস তিনটে করে পার্থক্য তো হয়ে গেল। দুটো করে পয়েন্ট, এদের স্কেলার রাশিদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, এবং ভেক্টর কোয়ান্টিটিদের মান ও অভিমুখ উভয় আছে। স্কেলার কোয়ান্টিটিরা বা স্কেলার রাশিরা সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে, কিন্তু ভেক্টর রাশিরা ভেক্টরের বা যে ভেক্টর বীজগণিতের নিয়ম সেই নিয়ম মেনে চলে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে? পারবে তো? এবং সবশেষে একটা করে উদাহরণ, দূরত্ব, দ্রুতি ইত্যাদি। এই দ্রুতিটার এই ইংলিশ হচ্ছে স্পিড। অনেকের মাথায় একটা ভুল কনসেপ্ট ছিল যে বেগ আর দ্রুতি সমান। অনেকের এটা ভুল ধারণা ছিল যে বেগ আর দ্রুতি সমান, কারণ এটাও দূরত্ব। এই যে সরণটাও তো ওয়ান টাইপ অফ দূরত্ব, কিন্তু কি শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ সব থেকে কম যে দূরত্ব সেটাকেই আমরা বলছি সরণ। কিন্তু এটাকে মনে রাখতে হবে, দূরত্বের কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ থাকে না, কিন্তু সরণ হতে গেলে অবশ্যই নির্দিষ্ট একটা অভিমুখ তার থাকতে হবে। তাই দূরত্ব হচ্ছে স্কেলার, এবং দূরত্ব সম্পর্কিত যে একক স্পিড হচ্ছে স্কেলার, এবং সরণ ও বেগ হচ্ছে ভেক্টর। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো, কেউ স্ক্রিনশট নিয়ে নাও। বুঝলাম। এবার চলে আসি, আচ্ছা যদি কোনো একটি ধরে নিচ্ছি কোনো একটি ভৌত রাশির পরিমাণ, কোনো একটি ভৌত রাশির পরিমাপ, কোনো একটি ভৌত রাশির পরিমাপ। আচ্ছা, কেমন ভাবে হয় কোনো একটি ভৌত রাশির পরিমাণ? এখানে একটা নির্দিষ্ট একটি সংখ্যা
কোনো একটি ভৌত রাশির একটি নির্দিষ্ট সংখ্যা মান থাকে, এর সাথে কি থাকে, তার একটা একক থাকে। কি থাকে? তার একটা একক থাকে, এবং এই এককটা আন্তর্জাতিকভাবে ঠিক করে দেওয়া হয় যে এই একক পৃথিবীর সমস্ত জায়গায় এই এককটা সেম বা একই হবে। অর্থাৎ এই এককটা হচ্ছে কি? এই এককটা হচ্ছে ইউনিভার্সাল। কি? এই মহাবিশ্বে যে কোনো জায়গায় এই এককটা সেম থাকবে। তাহলে কি কোনো একটি ভৌত রাশির পরিমাপ সমান সমান আমরা কি বলতে পারি? কোনো একটি ভৌত রাশির পরিমাপ সমান সমান আমরা বলতে পারি সেই ভৌত রাশির একটি সংখ্যা মান থাকবে এবং তার সাথে সাথে তার একটা নির্দিষ্ট কি থাকবে? একক থাকবে। ভৌত রাশিটির নির্দিষ্ট একটি সংখ্যা মান থাকবে এবং তার একটা নির্দিষ্ট একক থাকবে। যেমন একটা উদাহরণ, যদি আমরা দূরত্ব পরিমাপ করি, কি করি? দূরত্ব আমরা কি বলি? প্রথমে আমরা দূরত্ব মিটারেও মাপি, দূরত্ব আমরা কিলোমিটারেও মাপি, দূরত্ব আমরা ফিটে কেউ মাপে না, ফিটে দৈর্ঘ্য মাপে। তাহলে আমরা তো কোন একটি দূরত্ব পরিমাপ করার আগে আমরা এমন ধরে নিলাম 10 কিমি, 10 কিমি অর্থাৎ কিলোমিটার। এই যে এই ট্রেনের দূরত্বের এই যে 10 ধরে নিলাম কি দূরত্ব 10 কিমি পরিমাপ করেছি আমরা, কারণ এই 10টাই হচ্ছে ওর সংখ্যা মান এবং এই কিমিটা হচ্ছে ওর ইউনিট বা একক। এই 10টাই হচ্ছে ওই রাশিটির সংখ্যা মান এবং ওই যে কিমি বা কিলোমিটার ওটাই হচ্ছে তার ইউনিট বা একক। একদম সিমিলার যে কোনো ভৌত রাশির পরিমাপ যদি তুমি করো তাহলে একদম সেম টু সেম এরকম একটা সংখ্যা মান থাকবে এবং একটা ইউনিট বা একক থাকবে। আশা করি বুঝে এসছে। আজকের ক্লাসটি আর বেশি দীর্ঘায়িত করলাম না, আজকের ক্লাসটি এই অবধি সমাপ্ত করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর আপাতত ওই যে টেলিগ্রাম গ্রুপে আমি প্রত্যেক দিন যে সমস্ত, আর একটা জিনিস তোমাদের ভালো করে জানতে হবে যে ফিজিক্স মানেই কিন্তু ম্যাথ, অর্থাৎ তুমি ফিজিক্স পড়বে কিন্তু ম্যাথকে ভয় করবে, এটা কিন্তু চলবে না। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ বা এই যে ভৌতবিজ্ঞান যে আমরা পড়ছি এর ল্যাঙ্গুয়েজ কিন্তু ম্যাথ, অর্থাৎ ম্যাথটাও আমাদের ভালো করে শিখতে হবে। তো এর আজকের ক্লাসটা এই অবধি সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ সরি, আর একটা যে আপডেট, ওই যে টেলিগ্রাম গ্রুপে আমি প্রত্যেক দিন এখানে যে সমস্ত টপিকগুলো পড়াবো সেই সমস্ত টপিক সম্পর্কিত প্রবলেম, গাণিতিক যে সমস্যাগুলি আমি একটা শিট আকারে বানিয়ে আমি ওখানে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করতে থাকবো। প্রত্যেকটি ক্লাসের নিচে আমি ওই যে টেলিগ্রাম গ্রুপের লিংক আমি দিয়ে দেবো। এক্ষুনি দিচ্ছি না, এই ভিডিওতেই দিচ্ছি না, কিন্তু দু একটি ভিডিও যাওয়ার পরে আমি আর একটু ভেবে নিয়ে যে কিভাবে জিনিসটা করলে তোমাদের সুবিধা হবে ভেবে নিয়ে আমি ওই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন এই যে পড়ানো টপিক এই রিলেটেড যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো হয় বা যে গাণিতিক সমস্যাগুলো হয় আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করতে থাকবো একটি শিট আকারে বানিয়ে। এই 15টা হোক 20টা হোক প্রত্যেক দিন আমি আপলোড করতে থাকবো এবং তোমরা, আশা করছি তোমরা যদি আমায় ফলো করো, আমি জানি না আমি অন্যদের তুলনায় ভালো কি অন্যদের তুলনায় খারাপ, ঠিক আছে, আমি তুলনাটাও করছি না, তুলনাটা করা উচিত হবে না এবং সেই যোগ্যতাও আমার নেই, আমি তুলনায় যাচ্ছি না। কিন্তু এতটুকু কথা তোমাদেরকে বলতে পারি যে তোমরা যদি বছরের শেষ অবধি আমার সাথে জুড়ে থাকো তাহলে আশা করছি একটা ভালো রেজাল্ট নিয়ে তোমরা
উত্তীর্ণ হতে পারবে দশম শ্রেণী থেকে। তো আজকের ক্লাস এই অবধি। তো দেখা হচ্ছে পরের ভিডিও। শুভরাত্রি আমার সমস্ত ভাই বোনদেরকে, টাটা।